যে এই ধরনের পৈশাচিক অপরাধ যারা করবে সমাজে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরকম অন্যায় করার আগে যাতে দ্বিতীয়বার ভাবে। 7 বছর ধরে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমি 7 বছর ধরে 7 বছরে একটা শিশুকে এই আসামি এরা প্রতিবেশী। তো ঘটনার দিন এই আসামি এই শিশুটি যখন ভোরবেলা প্রাকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য বাথরুমে যায়, বাথরুম থেকে ফিরে আসার পথে এই আসামি তাকে ঘরের দিকে ডাক দেয়। যেহেতু সে তার প্রতিবেশী এবং পূর্বপরিচিত, সে সরল বিশেষে তার ঘরে যায়। ঘরে যাওয়ার সাথে সাথে সে দরজা বন্ধ করে দিয়ে এই ভিকটিমকে তার মুখের ভিতরে প্রথমে চেপে ধরে তার মুখের ভিতরে একটা পুরাতন গেঞ্জি ঢুকিয়ে দেয় যাতে সে শব্দ করতে না পারে। পরবর্তীতে তাও সে যখন করে তখন সে তার মুখটা উড়না দিয়ে পেঁচিয়ে ধরে সে যাতে নিঃশ্বাস ফেলতে পারে এবং পরবর্তী এক পর্যায়ে সেই বাচ্চাটাকে মৃত্যু নিশ্চিত করে সে এই বাচ্চাটির উপর পাশবিক নির্যাতন চালায়, তাকে দর্শন করে আনন্যাচারাল ওয়েতে তাকে দর্শন করা হয়। তো আজকে আদালত তার রায়ে যে অবজারভেশন দিয়েছে, যে আজকে আদালত বলেছে যে এই আসামি এই ধরনের পৈশাচিক এবং বর্বরচিত হত্যাকাণ্ড যাতে সমাজে না হতে পারে, এই জন্য একটা দৃষ্টান্তমূলক হিসেবে আদালত এই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের সাজা প্রদান করেছে। এবং আদালত তার পর্যবেক্ষণে বলেছে যে এই ধরনের পৈশাচিক অপরাধ যারা করবে সমাজে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনারা তো দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে গেছেন। জি। এই আইনি লড়াই চালাতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে কিনা? প্রতিবন্ধকতা বলতে কি আসলে যে আমাদের আইনি ব্যবস্থাটা যে এই মামলার যে দীর্ঘসূত্রিতা, ঠিক আছে। ঘটনার মামলা তো অনেক আগে। জি 2017 মামলা। 17 মামলা। 2025। জি। এত বছর কেন? ধর্ষণ মামলা তো একটা টাইম ফ্রেম আছে, যে এতদিনে সেই টাইম ফ্রেমটা একটু বলবেন। জি, এই টাইম ফ্রেম, এই মামলার তদন্ত এবং মামলার বিচার প্রক্রিয়ার সঠিক টাইম ফ্রেম থাকা সত্ত্বেও আমাদের দেশে আসলে মামলাগুলো যখন বিচার প্রক্রিয়া চলে তখন আসলে সেই টাইম ফ্রেমগুলো অনুসরণ করা হয় না, যার কারণেই কিন্তু আসলে এই মামলাগুলোর দীর্ঘসূত্রিতা এবং 8 বছর লেগে গেছে আসলে এই মামলা আজকে জাজমেন্ট পর্যায়ে আসতে। আর তারপরে এই মামলাটা যখন আবার উচ্চ আদালতে যাবে, এই মামলাটা আসলে রায় কার্যকর হতে আরও সময় লেগে যায়, ঠিক আছে। এই দীর্ঘসূত্রিতার কারণেই যখন এই অপরাধগুলা সমাজে আরও পুনরাবৃত্তি ঘটে এবং বারবার ঘটতে থাকে এবং এইরকম শিশুরা নির্যাতন এবং নিপীড়নের শিকার হয় এবং তাদেরকে আত্মহত্যা দিতে হয়। আর কারো মার বুক জানি এরকম খালি না হয়, আর কারো মারা জানি এরকম বিচার যাতে পায়, আমি এই দোয়া করি আল্লাহর দরবারে। আর বিচারটা যাতে কার্যকর হয় না, বিচার অনেক ঝুলে যায়, আসামি ফাঁসি হয় না। আপনি আদালতকে কিছু বলবেন কিনা? হ্যাঁ, আদালতের কাছে বলতে চাই এটাই যে আদালতে রায়টা যাতে কার্যকর হয়, এই দোয়াই করি আল্লাহ দ্বারে, আল্লাহ যাতে এটা যাতে কবুল করে, ন্যায্য বিচার যাতে পাই, এইটাই আমরা আশা করি। রায়ে আপনি খুশি হয়েছেন? অনেক খুশি হয়েছি। আমার মেয়ের আত্মায়ও শান্তি পাইছে, আমার আত্মায়ও শান্তি পাইছে। আমি 7 বছর ধরে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমি 7 বছর ধরে আমি কিছু মনে থাকে না আমার। আমি 7 বছর ধরে খুব কষ্ট করে বাচ্চা রয়েছি। আমার কাছে দোয়া করে আল্লাহ আমার মতো যেন বুক খালি কারো না। ছিল অনেক ছোট ছিল। আপনি তো বোন না? আপনার রায় কি আপনারা খুশি? হ্যাঁ, আমরা রায়ে সন্তুষ্ট আছি। আর প্রত্যেকটা মানুষকে এইটুকুই বলতে চাই, এরকম অন্যায় করার আগে যাতে দ্বিতীয়বার ভাবে, যাতে এরকম বর্বরতা যাতে আর কারোর সাথে না হয়। আমি বাংলাদেশের আইনকে অনেক সম্মান জানাইতেছি, তারা যাতে প্রত্যেকটা বিচার এইভাবেই করে, যাতে আমাদের রায়টা কার্যকর হয়। আমার এইটুকুই দাবি, যাতে মুক্তি না পায়, ও যাতে আর কোনোদিন পৃথিবীর আলো না দেখতে পারে এবং প্রত্যেকটি ধর্ষণকারীর এরকমই বিচার হওয়া উচিত। রায়ের জন্য ছিল, বিজ্ঞ আদালত রায়ের জন্য রাখছিল এই আসামি মোহাম্মদ রফিকুল ইসলামকে 9-2 ধারায় দোষী সাব্যস্ত করে। এই আসামিটাকে সে দর্শন করার পরে হত্যা করে, দর্শন করে হত্যা করে। এই অপরাধে দোষী সাব্যস্ত করে আসামিকে যাবজ্জীবন মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। এই রায়ের মাধ্যমে আজকে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং একটা জঘন্য আসামি, যে জঘন্য অপরাধ করছিল, এই অপরাধের বিচার আজকে আমরা পেলাম, দেশবাসী পেল। একটা 7 বছরের শিশুকন্যা জারিয়া আক্তারকে নৃশংসভাবে হত্যা করে। রায়টা এই আসামিকে 9-2 ধারায় দোষী সাব্যস্ত করে আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে
50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করি। আচ্ছা, আমরা একটা গিয়ে Public prosecutor। পাবলিক প্রসিকিউটর, সেখানে রায় দিতে গিয়ে সমাজে এই যে শিশু বিচারক এই নিয়ে কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা, এই রায় দিতে গিয়ে এটাকে নৃশংসতম বিজ্ঞ আদালতের পর্যবেক্ষণ এরকম যে এটা যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড এবং পৈশাচিক হত্যাকাণ্ড, এবং মানে এই একটা 7 বছরের শিশুকন্যা কারো মানে শত্রু প্রতিপক্ষ হইতে পারে না, মানে সে কোনোভাবেই মানে এই বাদীর সাথে আসামির সাথে কোনো ধরনের ঝামেলা থাকলেও এই বিবাদ থাকতে পারে বা পারে না, কিন্তু এই ভিকটিম কোনোভাবেই এই 7 বছরের নিষ্পাপ এই শিশুটা তাদের কারো মানে প্রতিহিংসার শিকার হওয়ার এটা মানে যৌক্তিক না। এটা হলো বিজ্ঞ আদালতের হলো পর্যবেক্ষণ, ঠিক আছে। শিশুটাকে নিষ্পাপ হিসেবে এবং এই মর্মে বিজ্ঞ আদালত আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। এবং এরকম কি বলেছে যে যেহেতু এটা একটি ন্যাক্কারজনক এবং নৃশংস হত্যাকাণ্ড, এই আসামি কোনোভাবেই অনুকম্পা পাওয়ার সুযোগ নেই, যে কারণে নিষ্পাপ এই শিশুটিকে হত্যার জন্য এবং দায়ে তাকে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো, মানে বিষয়টা কি পর্যবেক্ষণে বলেছে একটু ক্লিয়ার করে বলুন। না, পর্যবেক্ষণে এটাই বলছে যে এইখানে আসামির যে ধরনের অপরাধ করছে, এই শিশু বাচ্চাটাকে ধর্ষণ করে তারপরে হত্যা করার যে এই আসামিটা যে অপরাধটা করছে, এটাই কোনোভাবেই আসামিকে মানে ছাড় দেওয়ার সুযোগ নাই, এবং কেন তার ছাড় দেওয়ার সুযোগ নাই এবং তাকে দয়া দেখানোর সুযোগ নাই, কারণ এই শিশুটা তো তাকে কোনো মানে ক্ষতি করতে পারে না। এই একটা শিশু, একটা বাচ্চা শিশু, 7 বছরের শিশু, কারো কোনো মানে ক্ষতি করার কোনো হওয়ার কোনো কারণ নাই। একটা নিষ্পাপ শিশুকে সে যেহেতু হত্যা করছে এইভাবে নির্মমভাবে, তার ঘাড় ভাঙে ফেলছে, ঘাড় মটকায়া, হ্যাঁ, তারপরে তাকে মুখে কাপড় ঢুকাইয়া মৃত্যু নিশ্চিত কইরা এবং তাকে দর্শন করছে এবং মানে বিকৃতভাবে দর্শন করা হয়েছে। আমি এটা এইভাবে মিডিয়ার সামনে বলতে পারতেছি না, সরি টু সে, কিন্তু যে বিকৃতভাবে তার আসামির যে স্বীকারোক্তি আছে, এখানে সে যেই ধরনের নৃশংস ঘটনার বর্ণনা দিছে, এটা যদি মানে আমরা সবাই পড়তে পারি, আমাদের প্রত্যেকের গা শিউরে উঠবে। আপনি তো পাবলিক প্রসিকিউটর, আপনার কাছে রায় কার্যকর হতে অনেক সময় লেগে যায়, অনেকে দেখা যায় উচ্চ আদালতে গিয়ে সেটি যাবজ্জীবন হয়ে যাচ্ছে, আপনাদের কোনো ক্ষোভ আছে কিনা? তো বিজ্ঞ আদালতের মাধ্যমে একটা সাজা পেয়েছি, আমরা চেষ্টা করব রাষ্ট্রপক্ষে, আসামি পক্ষের আপিল করার সুযোগ আছে, তারা যদি আপিলে যায় আমরা রাষ্ট্রপক্ষে, ওইখানে আমাদের হাইকোর্টে আমাদের রাষ্ট্রপক্ষ আছে, অ্যাটর্নি জেনারেল স্যারের নেতৃত্বে যারা আছে, তারা দ্রুত এই মামলাগুলো বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করবে এবং আসামির আমরা আশা করি তার এই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই কার্যকর হবে। আমি এই বলে আমি আমার একটা জিনিস আপনার কাছে আদালতে কাজ করেন, সার্বিকভাবে দেশে যেভাবে ধর্ষণ, শিশু ধর্ষণ, দীর্ঘসূত্রিতা, 7 বছর পর এই মামলার রায় হলো, এগুলো যদি দ্রুত হতো, আসামিদের দৃষ্টান্তমূলক সাজা এই জন্যই না, এটা 17 সালের মামলা, পরবর্তীতে চার্জশিট হয়, পুলিশ তদন্ত করে, তদন্তে পুলিশের সময় লাগে, আসামির তদন্ত শেষে দেখা যায় 14/5/2019 সালের চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পরে আমরা বাদী সহ আয়ু, প্রতিবেশী যারা আছে, এখানে ডাক্তার আছে, হ্যাঁ, সবার সাক্ষ্য নিতে হয়েছে। মানে একটা মার্ডার কেস কয়জন সাক্ষী ছিলেন এখানে? 12 জন সাক্ষী কি 5 বছরে এক বছরে দুইটা করে সাক্ষী হয়েছে? আমি বলি এখানে যে যেমন ডাক্তার সাক্ষী আছে, ডাক্তার, আমি সেটা জানতে চাচ্ছি না, আপনি অনেক সময় হ্যাঁ আমি বলি যদি ধরি, তার মানে প্রতি বছর কি 2 জন করে সাক্ষী দিছে? বছরে 2 জন সাক্ষী দেয়। বলেন যে বছরে একটা হিয়ারিং হইছে কিনা? হ্যাঁ, এটা একটা হিয়ারিং, কতগুলো হিয়ারিং হইছে? না সব ডেটে তো আমাদের সাক্ষী আসে না। 2 বছর ডাক্তার ছিল না, ডাক্তারকে আসতে সে রিটায়ারমেন্টে চলে গেছিল, তাকে আসতে সময় লাগছে। ডাক্তারকে আমরা কত বছর পর পেয়েছি? তার সাক্ষ্য 2 বছর পরে পাইছি, সে রিটায়ারমেন্টে চলে গেছিল, তাকে পাওয়া যায় না। এবং এই মামলা না আমরা অন্য মামলায় বলি, যেহেতু আমাদের নারী শিশুর মামলাগুলো ডাক্তার ছিল যে সাক্ষীদের হাজির করতে, না রাষ্ট্রপক্ষের কোনো গাফিলতি ছিল না। যেমন আমি বললাম যে 2 বছর আমরা ডাক্তারকে আনতে 2 বছর সময় লাগছে। কোন মামলায় আমাদের গতকালকে একটা রায় হয়েছে, এই মামলায় আমরা 24টা সমন পাঠানো হয়েছে ডাক্তারের প্রতি, সে আসে নাই। পরবর্তী তাকে ওয়ারেন্ট দিয়ে থানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে। এই মেসেজটা একটু ক্লিয়ার করেন, আমি বলি দেখেন ঠিক আছে কিনা আপনার ভাষায়, যে ধর্ষণ মামলার ক্ষেত্রে যারা সাক্ষী থাকেন
ডাক্তার থেকে শুরু করে অন্য অন্য যারা সাধারণ সাক্ষী থাকেন এদেরকে আসলে অনীহা সাক্ষী দিতে আসতে চান না, এরকম বিষয়গুলো এরকম হয়। ডাক্তার আছে, আয়ুরা বদলি হয়ে যায়, কেউ ঢাকায় থাকে, কেউ ঢাকার বাইরে চলে যায়, আসতে আমরা পাই না। এসব কারণে আমাদের সময়, যেমন একজন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব উনি এসে আমাদের এক মামলায় সাক্ষী দিয়ে গেছে, উনি মিশনে চলে গেছিল, তো ওইখান থেকে আইসা সে সাক্ষী দিয়ে গেছে। তো এরকম কিছু কারণে আমাদের মানে সাক্ষী নিতে হয়। আবার অনেক সময় বাদী পক্ষও সাক্ষী দেয় না। আমাদের অনেক দর্শন মামলা আছে, মামলা দায়ের করার পরে বাদী ভিকটিমদের খুঁজে পাওয়া যায় না। বাদীকে পাওয়া গেলে ভিকটিম পাওয়া যায় না, ভিকটিম পাইলে বাদী নাই। থ্যাংক ইউ। আর